টপিক আর্টিকেলের দ্বিতীয় ক্লাসটি আমরা করছি। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে এ এবং অ্যান এর ব্যবহার পড়িয়েছিলাম। আজকের ক্লাসে আমরা দি এর ব্যবহার শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটা যেহেতু লাইভ, তাই তোমাদেরকে আমি প্রথম 4 মিনিট বলবো। যারা রেকর্ডেড ক্লাস দেখে থাকো তারা স্কিপ করবে, আর 4 মিনিট সময় দিচ্ছে সবাই যাতে কানেক্টেড হয়ে যায়। দেখি কে কে রয়েছে কানেক্টেড, আমি একটু মেনশন দেই তোমাদেরকে। হ্যাঁ, তোমরা অনেকে কেউ কেউ কানেক্টেড হয়ে গেছো, আমরা শুরু করে দেবো। তো সবাই আস্তে আস্তে কানেক্টেড হয়ে যাও আমাদের আজকের ক্লাসে। ফারজানা আক্তার, সানজিদা আলম, সানজানা ইসলাম কানেক্টেড রয়েছে, আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কানেক্টেড হও, একে একে আমরা আজকের ক্লাসের দিকে চলে যাই। ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ার। প্রথম 4 মিনিট আমরা অপেক্ষা করবো সকলে কানেক্টেড হওয়ার জন্য, তারপরে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাব। 1 মিনিট 38 সেকেন্ড হয়েছে, আমরা আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আর্টিকেল। টপিক হচ্ছে আর্টিকেল। আমরা গত ক্লাসে আর্টিকেলের সূত্র পড়িয়েছিলাম, এ এবং অ্যান এর ব্যবহার। আজকে আমরা দি এর ব্যবহারটা করব। তিন মিনিট হয়েছে, আর 1 মিনিট অপেক্ষা করবো সকলের জন্য। দেখি সবাই কানেক্টেড হও কিনা। তোমরা আশা করি ঈদে ভালো ভালো ঈদ কাটিয়েছো। সেটা তোমাদের অবশ্যই কেটেছে আলহামদুলিল্লাহ, সে প্রত্যাশা করি। তোমরা আমাকে অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি মহান রব্বুল আলামিনের রহমতে ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আচ্ছা, আমাদের আর 1 মিনিট ওয়েট করবো, এরপর আমরা চলে যাবো আমাদের ক্লাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।
আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে যারা কানেক্টেড হয়েছে। আমরা এখন আমাদের আজকের আলোচনা শুরু করে দিচ্ছি, সবাই দেখো। এবার চলো আজকের আলোচনা শুরু করা যাক। দি এর ব্যবহার, গত ক্লাসে আমি তোমাদেরকে এ এবং এন এর ব্যবহার করিয়েছিলাম। আজকে দি এর ব্যবহার আলোচনা করছি। তোমরা আমাকে অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি, ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা অনেকে আমাকে আদাব নমস্কার দিয়েছো, তোমাদেরকে আদাব নমস্কার। আশা করি তোমরা সবাই রব্বুল আলামিনের রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ। দি এর ব্যবহার, দি শব্দের অর্থ হচ্ছে টিটা খানাখানি। এটা দিয়ে নির্দিষ্ট করে কোনো নাউনকে বুঝিয়ে থাকে। তো নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা মূলত দি ব্যবহার করে থাকি। নির্দিষ্ট অনির্দিষ্টর ব্যাপারটাকে বোঝার জন্য আমাদেরকে অবশ্যই একটু প্যাসেজের এক্সারসাইজ করা প্রয়োজন। আচ্ছা, রুল নম্বর 1 এর দিকে চলে যাচ্ছে। দেখো রুল নম্বর 1 এ কি বলেছে। রুল নম্বর 1 এ বলেছে অনির্দিষ্ট থাকলে, যদি নির্দিষ্ট না থাকে, অনির্দিষ্ট থাকে, তাহলে উচ্চারণ অনুযায়ী আমাদেরকে এ অথবা এন বসাতে হবে। তবে উচ্চারণ অনুযায়ী বলতে ভাওয়েল কনসোনান্ট অনুযায়ী মূলত এন, এ অথবা এন বসে। তবে নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন দি বসবে। এই সহজ বিষয়টাকে বোঝার জন্য তোমরা অবশ্যই অর্থের দিকে খেয়াল করবে। এ অথবা এন এর অর্থটা হবে এক অথবা একটি। পক্ষান্তরে দির অর্থটা হবে টি, টা, খানা, খানি। আচ্ছা, এখন আসো, যেমন তুমি যখন একটা গল্প বলতে যাবে, মূলত এটা গল্পের ক্ষেত্রে মূলত মানায়। তুমি যখন একটা গল্প বলতে যাবে, গল্পের ক্ষেত্রে তখন যখন তুমি কোন একটা ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝাবে, তখন তোমাকে বসাতে হবে এ অথবা এন। কিন্তু যখন তুমি নির্দিষ্ট করে বোঝাতে যাবে, তখনই তোমাকে বসাতে হবে দা। যেমন দেখো যে আমি দেখা করেছিলাম আলেইম্যান, এক খোড়া লোকের সাথে। তাহলে এক, এটা হচ্ছে অনির্দিষ্ট করে বোঝানোর জন্য এক খোড়া লোক বুঝিয়েছে। দি ম্যান, লোকটি, দেখো এই যে টি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, টিটা খানাখানি, তার জন্য দি বসেছে। দি ম্যান, লোকটি, শোড মি, আমাকে দেখিয়েছিল, অ্যান অ্যাপ্লিকেশন, একটি অ্যাপ্লিকেশন। এখানে দেখো একটি প্রকাশ করার জন্য তোমাকে অ্যান বসাতে হয়েছে, অ্যান অ্যাপ্লিকেশন। লোকটি আমাকে একটি অ্যাপ্লিকেশন দেখিয়েছিল। আই রেড দ্য অ্যাপ্লিকেশন, আমি অ্যাপ্লিকেশন টি বললাম। এখানে টি অর্থ প্রকাশ পেয়েছে, তার জন্য দি বসেছে। তো নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যাপারটাকে বোঝার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, এই অর্থটা দেখতে হবে যে মানে এক অথবা একটি অর্থ এ অথবা অ্যান, আর টিটা খানাখানি মানে হচ্ছে দি। তোমাদেরকে আমি একটা উদাহরণ যদি দেই, উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই বিষয়টাকে যদি একটু বোঝানোর আমি চেষ্টা করি, তাহলে সবাই একটু খেয়াল করো। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, দেখো আমি ব্ল্যাঙ্ক পেজে তোমাদেরকে একটু উদাহরণ দিচ্ছি। উদাহরণগুলো তোমরা সবাই একটু করার চেষ্টা করো। আমাকে এইটার উত্তরটা বলো তো সবাই। আমি যদি তোমাদেরকে এরকম একটি গল্প দেই, যে তোমার কমেন্টে বলো যে কোনটার উত্তর কি হবে। আচ্ছা, এরকম একটি এক্সারসাইজ যদি তোমাদেরকে আমি দেই যে ওয়ান্স কোনো এক সময়, দেয়ার লিভড, বাস করত, ড্যাশ ফার্মার, একদা এক কৃষক বাস করত। ড্যাশ ফার্মার হ্যাড ড্যাশ ওয়ান্ডারফুল গোস। কৃষকটির একটি চমৎকার রাজহাঁস ছিল।
ড্যাশ গোস লেট ড্যাশ গোল্ডেন এগ ডেইলি। তোমরা এটার একটু উত্তর করো তো আমাকে, উত্তর করে জানাও তো। নর্মালি এক অথবা একটি কথা যদি প্রকাশিত হয় তাহলে তোমাকে বসাতে হবে এ অথবা অ্যান, এ অথবা অ্যান। কিন্তু যখন নির্দিষ্ট করে বোঝানোর জন্য টি, টা, খানা এবং খানি এই অর্থ প্রকাশ পাবে তখন তোমাকে বসাতে হবে দা। তো কোনটায় এ বসবে, কোথায় অ্যান বসবে, কোথায় দি বসবে, দি বসবে, তোমরা একটু সবাই চেষ্টা করো তো, পারো কিনা। উত্তর বলে দাও আমাকে যদি তোমরা পারো। আচ্ছা, হ্যাঁ, উত্তর বলে দাও আমাকে তোমরা একটু সবাই, পারো কিনা। সাবাস ফারজানা, তারপরে সাবরিনা তিশা বলে দিয়েছো, থ্যাংক ইউ। সাবাস, দেখতে পাচ্ছি তোমরা অনেকেই করে ফেলেছো। তাহলে উত্তরটা দেখো সবাই, বুঝে নাও, মিলিয়ে নাও। সাবাস, আচ্ছা, দেখতে পাচ্ছি তোমরা অনেকেই উত্তর করে ফেলেছো। প্রথমে উত্তরটা কি হবে সবাই মিলিয়ে নাও। once there lived once there lived a farmer, কোন এক সময় একজন কৃষক বাস করত। দা ফার্মার, কৃষকটি, দা ফার্মার কৃষকটির হ্যাড ছিল, কি ছিল, একটি চমৎকার রাজহাঁস। দি গোস, রাজহাঁসটি লেট পেরেছিল ড্যাশ গোল্ডেন এগ, একটি সোনার ডিম, একটি সোনার ডিম অর্থাৎ এ গোল্ডেন এগ। তাহলে এই সহজ কথাটা তোমরা বুঝতে পেরেছো কিনা যে এক অথবা একটি অর্থ প্রকাশ পেলে তোমাদের এ অথবা অ্যান বসবে, যদি টিটা খানাখানি অর্থ প্রকাশ পায় তাহলে দি বসবে। এক অথবা একটি এটা অনির্দিষ্ট করে বোঝানোর জন্য অর্থাৎ ইনডেফিনেটলি বোঝানোর জন্য বসে, আর ডেফিনেটলি অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ব্যবহৃত হয়। আর এই ঘটনাগুলো নর্মালি গল্পের ক্ষেত্রে ঘটে, অন্য ক্ষেত্রে ঘটে না। রুল নম্বর 1 শেষ হলো, রুল নম্বর 2 তে চলে যাচ্ছে। প্রাকৃতিক বস্তু ভূপৃষ্ঠের উপরের দিকে, মানে হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের উপরের দিকে যে বস্তুগুলো আমরা দেখতে পাই নর্মালি সেগুলোই হচ্ছে তোমার দি বসাতে হবে। যদি আমরা প্রাকৃতিক বস্তু অর্থাৎ ভূপৃষ্ঠের উপরের দিকের বস্তুকে দেখি তাহলে প্রথমত ধরো প্রাকৃতিক বস্তু সূর্য, দ্য সান, সূর্যের আগে দা বসেছে। দ্য মুন শাইনস অ্যাট নাইট, চাঁদ রাতে আলো দেয়, মুনের আগে দা বসেছে।
দ্য স্কাই ইজ ব্লু, স্কাই ইজ ব্লু, আকাশ নীল, তো আকাশের আগে দা বসেছে। এমনি করে ভূপৃষ্ঠের উপরের দিকে আমরা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা দেখি না কেন সবার আগে দা বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তৃতীয় সূত্রটি সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র। তৃতীয় সূত্রটিতে আমরা অনেকগুলো বিষয়কে পড়ব, যে বিষয়গুলোকে একটু মনে রাখতে হবে। প্রত্যেকটি বিষয়ের উদাহরণ সহকারে আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। রুল নাম্বার 3, কোন নদীর নাম যেমন দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা ইত্যাদি। কোন সাগরের নাম যেমন দ্য ইন্ডিয়ান ওশন, দ্য প্যাসিফিক ওশন, দ্য আটলান্টিক ওশন ইত্যাদি। কোন উপসাগরের নাম যেমন দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। ক্যানাল, কোন খালের নাম যেমন দ্য পানামা ক্যানাল, পানামা খাল। ব্রিজ যেমন দ্য পদ্মা ব্রিজ। জু মানে চিড়িয়াখানার নাম যেমন দ্য মিরপুর জু। পর্বত শ্রেণী যেমন দ্য আলপস। দ্বীপপুঞ্জ যেমন দ্য কি বলা যায় তোমার যে দ্বীপপুঞ্জ বা দ্বীপের সমাহার দ্য মালদ্বীপস। আচ্ছা, জাহাজ যেমন দ্য টাইটানিক। ট্রেন যেমন দ্য বনলতা এক্সপ্রেস অথবা তোমার উপকূল এক্সপ্রেস ইত্যাদি। বিমান যেমন দ্য অ্যাপোলো 11। আকাশ যান যেমন দ্য মিগ 21। ধর্মগ্রন্থ যেমন দ্য কোরআন। পত্রিকার নাম যেমন দ্য ডেইলি স্টার। বিখ্যাত লেখকের লেখা কোনো বই যেমন দ্য অগ্নিবীণা, দ্য গীতাঞ্জলি। দলের নাম যেমন দ্য কি বলে যেমন আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি এটসেট্রা। দিকের নাম যেমন দ্য ইস্ট ওয়েস্ট। অপসহ তারিখ যেমন দ্য 21st of February। পদবীর নাম যেমন দ্য চেয়ারম্যান। পরিবার যেমন দ্য চৌধুরী ফ্যামিলি। বাদ্যযন্ত্র, কোনো বাদ্যযন্ত্র বাজানো হলে। ঐতিহাসিক কোনো ভবন যেমন দ্য ষাট গম্বুজ মস্ক। স্থান যেমন দ্য বাগেরহাট বা দ্য পলাশী। তারপরে ঘটনা যেমন দ্য লিবারেশন ওয়ার ইত্যাদি। এই নির্দিষ্ট কিছু বিষয়ের আগে সব সময় দা বসাতে হয়। যেমন দেখো, দ্য পদ্মা ইজ আ বিগ রিভার, পদ্মা একটি বড় নদী। এখানে পদ্মার আগে দা বসেছে, এর কারণটা হলো পদ্মা একটি নদীর নাম। হি রিডস দ্য হোলি কোরআন, এল একটা হবে, সরি। হি রিডস দ্য হোলি কোরআন, সে পবিত্র কোরআন পড়ে এভরিডে, প্রতিদিন। এটা ধর্মগ্রন্থ বোঝানো হয়েছে। তাহলে দি এর ব্যবহার মনে রাখতে হলে তোমাকে এই বিষয়গুলোকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। কোনো ছন্দ মন্দ নেই, মানে জাস্ট এটাকে একটু বেসিক ভাবে বুঝলে তোমার মুখস্থটা সহজ হয়ে যাবে। আমাদের বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে ক্লিয়ার করে রাখতে পারি। রুল নম্বর 3 গেল, এবার রুল নম্বর 4-এ বলি আমরা। দেখো রুল নম্বর 4-এ কি বলেছে। রুল নম্বর 4-এ বলেছে এক জাতীয় সবকিছুকে একসাথে বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। এক জাতীয় সবকিছুকে একসাথে বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। ব্যাপারটা এরকম, মনে করো আমরা জানি পুর মানে কি, বলো? গরিব, অ্যাডজেক্টিভ। এখন এই গরিবের আগে যদি তুমি দা বসাও তাহলে বুঝাবে সকল গরিবকে একসাথে বোঝাবে। তাহলে কথাটা হবে গরিবেরা। দাপুর মানে গরিবেরা। যেমন রিচ মানে ধনী, তাহলে তুমি যদি বলো দা রিচ, অর্থটা হবে ধনীরা। কেমন? যদি কখনো কোনো অ্যাডজেক্টিভের পূর্বে তুমি দা বসাও তাহলে ওই অ্যাডজেক্টিভ মানে তো দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা, ওই দোষ, ওই গুণ, ওই সংখ্যা, ওই পরিমাণ বিষয়ক সবাইকে একসাথে বোঝাবে। অর্থাৎ তুমি যদি বলো যে পুর মানে গরিব, তাহলে দাপুর গরিবেরা একটা প্লুরাল কমন নাউনের সৃষ্টি হয়।
যেমন রিচ মানে ধনী, তুমি যদি বলো দা রিচ মানে ধনীরা, একটা প্লুরাল কমন নাউনের সৃষ্টি হয়। কেমন? আচ্ছা, তাহলে মনে রাখবে যে এক জাতীয় সকলকে, সবকিছুকে একসাথে বোঝাতে অ্যাডজেক্টিভ পূর্বে দা বসে, তখন একটি কমন নাউন বা প্লুরাল নাউনের সৃষ্টি হয়। যেমন দা পুর মানে গরিবেরা, দি অনেস্ট মানে সৎ ব্যক্তিরা। তাহলে আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। আচ্ছা, রুল নম্বর 5, রুল নম্বর 5-এ যে কথাটা বলবো সেটা হচ্ছে কম্পারেটিভ প্যারালেল, বাংলায় বলে যত তত। নর্মালি কম্পারেটিভ ডিগ্রি তো একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে আর্টিকেল বসে যদি যত তত অর্থ প্রকাশ পায়। আচ্ছা, আর আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে। তো ডিগ্রির ক্ষেত্রে মনে রাখো যে কম্পারেটিভ প্যারালেল অর্থাৎ যত তত অর্থে, এবং সুপারলেটিভ ডিগ্রি যেটা আছে, সুপারলেটিভ ডিগ্রি তো তোমরা নিশ্চয়ই চেনো, ইএসটি বা মোস্ট যুক্ত যে শব্দগুলো রয়েছে সেগুলো সুপারলেটিভ ডিগ্রি হয়ে থাকে। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসবে। এখানে যেমন হি ইজ দ্য বেস্ট বয়, সে হচ্ছে সর্বোত্তম ছেলে, তো বেস্টের রেখে তোমাকে দা বসাতে হয়েছে। যেমন দেখো দ্য মোর ইউ রিড, যতই পড়িবে, দ্য মোর ইউ লার্ন, ততই শিখিবে। এখানে যত তত প্রকাশ করার জন্য তোমাকে দা বসাতে হয়েছে। যত তত এবং সুপারলেটিভ ডিগ্রি, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার জন্য দা বসেছে। 4টি সূত্র পড়েছি, খুব বেশি সূত্র পড়িনি। প্রথম আমি আবার একটু রিক্যাপ করছি, রিক্যাপিচুলেট করছি, একটু রিভাইজ করছি। দেখো, রোল নম্বর 1-এ নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যাপারটা পড়িয়েছি। রোল নম্বর 2-তে বলেছি প্রাকৃতিক কোনো বস্তু যেটা আমরা ভূপৃষ্ঠের উপরে দেখি, খপৃষ্ঠে মানে আকাশ পৃষ্ঠে দেখি, সেগুলো। তৃতীয়ত কিছু মুখস্থ বিষয় আমরা পড়লাম। চতুর্থত পড়েছি কোন অ্যাডজেক্টিভের পূর্বে দা বসালে একটি কমন নাউনের তৈরি হয়, প্লুরাল কমন নাউনের তৈরি। পঞ্চমত পড়েছি কম্পারেটিভ প্যারালেল এবং সুপারলেটিভ ডিগ্রি বোঝালে দা বসাতে হয়। এই 5টি বিষয়কে আমরা কমপ্লিট করেছি। এবার কিছু ফ্রেজ রয়েছে, এই ফ্রেজগুলো সবার একটু মুখস্থ রাখতে হবে। তোমাদের যারা লিখতে অভ্যস্ত, যারা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে না হয় লিখে নিলে। এই ফ্রেজগুলো আমাদের শূন্যস্থান পূরণের ক্ষেত্রে বেশ হেল্প করবে, যাদের পূর্বে সব সময় কনস্ট্যান্টলি কনফার্মলি দি বসে, সেগুলো একটু মুখস্থের মতো রাখতে হবে। যেমন প্রথমত দ্য এলিট মানে অভিজাত শ্রেণীর মানুষেরা, দ্য পিজেন্ট্রি মানে কৃষক সম্প্রদায়, দ্য অডিয়েন্স দর্শকবৃন্দ, অন দ্য ব্যাংক অফ রুইন ধ্বংসের প্রান্তে, মোস্ট অফ দ্য, ওয়ান অফ দ্য, অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি। এই যে মুখস্থ বা নির্দিষ্ট কিছু ফ্রেজ রয়েছে, এদের ক্ষেত্রে সবসময় দি কনস্ট্যান্টলি বসাতে হয়। সো দির ব্যবহারটা সবাই বসাবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের জন্য একটু এক্সারসাইজ অপেক্ষা করছে। তোমরা সবাই একটু অ্যাক্টিভ হও, আমি তোমাদেরকে সময় দিচ্ছি, এই সময়ের ভিতরে সবাই এক্সারসাইজগুলো করে ফেলবে। আমি তোমাদেরকে 4টা এক্সারসাইজ করাবো, তোমরা 4টা এক্সারসাইজ দেখি কে কেমন পারফর্ম করো। প্রথমে আমি তোমাদেরকে 1 এবং 2 দাগ করতে দিচ্ছি, সময় দিচ্ছি 3 মিনিট। 3 মিনিট। সবাই করে ফেলো, জাস্ট 3 মিনিটের মধ্যে সবাই করে ফেলো। আমি তোমাদের যে উত্তর প্রতীক্ষায় রয়েছে। একটু করে দেখাও যে তোমরা বুঝেছো কিনা। মানে মূলত আর্টিকেলের বোর্ড কোশ্চেন গুলো তো অবশ্যই আমাদেরকে করতে হবে, সেটা আমরা করব। আপাতত তোমরা বাসায় দেখো, আমি তোমাদের সূত্রগুলো শেষ করি আগে। তো আর্টিকেলের বোর্ড কোশ্চেন আমি তোমাদেরকে যদি কয়েকটা করতে দেই, দাঁড়াও 1 মিনিট, আমি একটু দেখি কোথায় আছে। আর্টিকেলে কয়েকটা বোর্ড কোশ্চেন আমরা করি, তোমাকে করতে দিচ্ছি আমি। আর্টিকেলের বোর্ড কোশ্চেন কই,
আচ্ছা, কই রয়ে গেল আমি খুঁজে পাচ্ছি না, একটু সময় নিচ্ছি। আর্টিকেলের বোর্ড কোশ্চেন গুলো। আচ্ছা, পাচ্ছি না। না, হচ্ছে না। আচ্ছা, যাই হোক, অন্য একদিন প্র্যাকটিস করা যাবে, আপাতত থাক। তোমাদের অনার্সের আর্টিকেলের আর্টিকেলের প্রশ্নটা ওই রয়েছে। হ্যাঁ, পেয়েছি। তোমরা কয়েকটা আর্টিকেলের এই করো তো, দেখি একটু। সবাই দেখি, কয়েকটা করতে দিচ্ছি আমি। হ্যাঁ, 2005 এবং 2006 সালের প্রশ্নটা করে ফেলো, দেখি তোমাদের হয় কিনা। দুটি প্রশ্ন তোমাদেরকে একটু বোর্ড কোশ্চেন করাচ্ছি। দুটি প্রশ্ন সবাই করে ফেলো, 1 এবং 2 দাগ করে ফেলো। এক হচ্ছে 2005 সালের প্রশ্ন আর 2006 সালের প্রশ্ন। সবাই দেখি, চেষ্টা করো। 1 এবং 2। 2005। আমি 3 মিনিট সময় দিচ্ছি, সবাই 3 মিনিটের মধ্যে করে ফেলো, দেখি কার কটা হয়। হয়ে গেল আমরা, আমাকে একটু নাম লিখে জানিয়ে দাও যে তোমাদের হয়ে গেছে। বাইরে দেখতে হবে, তাই বলে কি ফোন দেখতে হবে? ফোন দেখা ইউটিউব পাতে পারবে না, কোন কথা হবে তো কেউ কিছু পাবে না, ফোন দেখতে তো যাবে। আমরা আর্টিকেল শেষ করছি আজকে, আর্টিকেল শেষ হয়ে যাবে, এরপরে আমরা আমাদের পরবর্তী দিনে নতুন আইটেম শুরু করব। নতুন আইটেম আমরা এরপরে হচ্ছে রিঅ্যারেঞ্জ, সরি, পাংচুয়েশন মার্কস শুরু করব। পাংচুয়েশন মার্কস একটা ক্লাসে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আমরা পাংচুয়েশন পরে রিঅ্যারেঞ্জমেন্ট পড়বো, রিঅ্যারেঞ্জমেন্টের পরে চেঞ্জিং ওয়ার্ডস গুলো শেষ করবো, চেঞ্জিং ওয়ার্ডস এর পরে আমরা বাকি আইটেমগুলো পড়বো। আমাদের কোর্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদের এই বোর্ড কোশ্চেনগুলোকে কমপ্লিট করতে হবে ধারাবাহিকভাবে। দেখুন তো মাসে করে না 20,000 টাকা পার করে দেয় কোম্পানির কাছে, বুঝতে পারছে? কোম্পানির লোন আছে, ম্যানেজার এটা ভাবে, ম্যানেজার ও ম্যানেজার তো জানা, ম্যানেজার চলে যাবে। মানে ভাইতে তো ওই সমস্যা নেই, এই করে করে আমার সমস্যা হয়, বেশি বেশি না থাকলে কাল বলে দেখছি দেখো তোমার কবে তোমার কি থ্যাংক ইউ, তোমাদের হয়ে গেছে ম্যাক্সিমামই। তাহলে উত্তরগুলো সবাই মিলিয়ে নাও, বুঝে নাও। প্রথমে কি বলেছে? বব কলিন্স হ্যাজ রিসেন্টলি বিকাম, বব কলিন্স সম্প্রতি হয়েছেন ড্যাশ মিনিস্টার, মিনিস্টার মানে মন্ত্রী, একজন মন্ত্রী হয়েছেন। বব কলিন্স হ্যাজ রিসেন্টলি বিকাম আ মিনিস্টার ইন দ্য নিউ গভর্নমেন্ট, নতুন সরকারে বব কলিন্স একজন মন্ত্রী হয়েছেন।
হি ওয়াজ তিনি ছিলেন একজন, তাহলে হি ওয়াজ আ প্রফেশনাল ফুটবলার, তিনি একজন পেশাগত ফুটবলার ছিলেন ইন দ্য 1960s, 1960-এর দশকে, মানে 60-এর দশকে। হি ইজ সাপোজ টু বি দা, কেন দা? সুপারলেটিভ ডিগ্রিটাকে অলওয়েজ দা বসে, কাজেই মোস্ট স্কিলফুল প্লেয়ার অফ হিজ জেনারেশন, তিনি ছিলেন তার প্রজন্মের সব থেকে স্কিলফুল প্লেয়ার। হি বিকেম আ মেম্বার অফ পার্লামেন্ট, তিনি একজন এমপি হয়েছিলেন ইন দ্য 1990। এক অথবা একটি কথা যখন প্রকাশিত হয় তখন এ অথবা এন বসে, নির্দিষ্ট করে বোঝালে বা কিছু সূত্রের সাপেক্ষে দি বসে। যে সূত্রগুলো পড়িয়েছি সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করবে, তাহলে তোমরা অবশ্যই পেরে যাবে। 2 নম্বর প্রশ্নটি, অর্থাৎ বোর্ড কোশ্চেন 2006, দেখো কি বলেছে। এডুকেশন ইজ দা, কেন দা? আমরা নর্মালি নাউনের পরে অফ পেলে নির্দিষ্ট করে বোঝাতে দা বসাতে হয়। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। তো একটি জাতি বোঝানোর জন্য এ বসেছে। তাহলে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। নো নেশন ক্যান প্রসপার, কোনো জাতি উন্নতি করতে পারে না। অথবা দা দুটোই এখানে অর্থ অনুসারে হয়, দি দেওয়াটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। দা নো নেশন ক্যান প্রসপার, কোনো জাতি উন্নতি করতে পারে না। কিপিং দ্য লার্জ সেকশন অফ হার পপুলেশন, তার জনগণের বেশি সংখ্যক জনসংখ্যাকে রেখে ইলিটারেট, অশিক্ষিত। প্রাইমারি এডুকেশন ফর্মস দা, দেখো তো অফ রয়েছে তাই জন্য দা বসবে, দ্য বেস অফ ওয়ান্স লাইফ। ড্যাশ এডুকেটেড সিটিজেন, একজন শিক্ষিত নাগরিক, ক্যান রিড বুকস, নিউজ পেপারস এটসেট্রা। তোমরা এই বোর্ড কোশ্চেনগুলো দেখো তো কার কটা হলো। আমি নর্মালি যেটা বলি, তোমাদের আর্টিকেলে যদিও সহজ, 5-এ 5 টার্গেট ধরার স্ট্রেস নেওয়ার কেউ দরকার নেই। আমরা আর্টিকেলে যদি 3 পাই তাহলে আমরা কি বলো, স্যাটিসফাইড। বেশি পেলে বোনাস, এটা আমাদের মনে রাখতে হবে। আর্টিকেল আমরা 5-এ 5 ধরলাম, তো দেখা গেল 5-এ 5 পেলাম না। ম্যাক্সিমাম টাইমে 5-এ 5 পাওয়াটা কঠিন হয়ে যায়। এর জন্য বাজেটে আমরা একটু কম রাখলাম, 3 রাখলাম। যদি বেশি পাই বোনাস, বাট 3 পেলে আমরা খুশি, কারণ অনেকে আর্টিকেলে 5-এ 5 না পেয়ে হতাশ হয়ে যায়। সো এখানে হতাশার কিছু নেই, আর্টিকেল যদিও সহজ, 3 পাওয়াটা মোটামুটি ওকে। প্রিয় শিক্ষার্থীরা, আর্টিকেল সম্পর্কে ধারণা নিলাম। এর পরের বোর্ড কোশ্চেনগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে পাবে, তোমরা সার্চ দিয়ে একটু দেখে নিও। আগামীকাল শনিবার আমাদের আগামীকালের ক্লাস হবে, এবং আগামীকালের ক্লাসে আমি তোমাদেরকে নতুন টপিক শুরু করব, পাংচুয়েশন মার্কস, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। চেষ্টা করবো এক ক্লাসেই শেষ করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঈদের পরে আবার পুনরায় ক্লাসে চলে এসেছো। 2 ক্লাসে আর্টিকেল শেষ করে দিলাম। আজকের ক্লাসে আমাদের আর্টিকেল শেষ হয়ে গেল। আমরা 4টি গ্রামাটিক্যাল আইটেম তোমাদেরকে পড়িয়েছি 13টি ক্লাসে। আজকে 13 নম্বর ক্লাসে শেষ হলো। 13 নম্বর ক্লাসের মাধ্যমে আমরা 4টি আইটেম কমপ্লিট করেছি। প্রথমত ফ্রেমিং ডব্লিউএস, দ্বিতীয়ত রাইট ফর্ম অফ ভার্বস, তৃতীয়ত সেন্টেন্স কারেকশন, চতুর্থত আর্টিকেল। আমাদের আর 5টি গ্রামাটিক্যাল আইটেম রয়েছে। পরবর্তী ক্লাসগুলোতে আমি প্রথমত তোমাকে যে 5টি আইটেম রয়েছে, প্রথমত আমি তোমাদেরকে পড়াবো পাংচুয়েশন মার্কস, তারপরে রিঅ্যারেঞ্জমেন্ট, চেঞ্জিং ওয়ার্ড, সিনোনিম অ্যান্টোনিম, এরপর ট্রান্সলেশন। অর্থাৎ আর 5টি গ্রামাটিক্যাল আইটেম আমাদের বাকি রয়েছে। 5টি গ্রামাটিক্যাল আইটেম পড়ালে টোটাল 9টি গ্রামাটিক্যাল আইটেম পড়ানো হয়ে যায়। দেন আমি তোমাদেরকে প্যাসেজ সম্পর্কে ধারণা দিব। এরপর রাইটিং পার্টের সাজেশনস তো দিয়েই ফেলেছি, সেগুলো তোমরা পড়বে, এবং এরই মাধ্যমে আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে মহান রব্বুল আলামিন অনেক বেশি ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আল্লাহ হাফিজ।
স্যার উপরের মনের কথাগুলো একবার দেখবো। আচ্ছা দেখবো না, আচ্ছা ঠিক আছে দেখবো। সবাই আচ্ছা দেখো, আমি তো আসলে যতটুকু পারছি দেখাতে, এই আর কি, যতটুকু পড়া পাওয়া যাচ্ছে আর কি। সবাই করে ফেলো। আর 1 মিনিটের মধ্যে সবাই করে ফেলো। আচ্ছা, তাহমিদ, মুস্কান, রাইসা জাহান, তারপরে সাবরিনা থেকে করে ফেলেছো। আমাদের আর 1 মিনিট সময় দিব, 1 মিনিটের মধ্যে সবাই করে ফেলো, তারপর বুঝিয়ে দিচ্ছি কোনটা কি হবে দেখো। আচ্ছা তো দেখো উত্তরগুলো সবাই একটু বসে না কি হচ্ছে। আচ্ছা দেখো,
প্রথমে অ্যান অ্যান্ড একটি পিঁপড়া ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। একটি পিঁপড়া হচ্ছে একটি পরিশ্রমী পতঙ্গ। নো আদার ইনসেক্ট, আর কোনো পতঙ্গ, ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস লাইক অ্যান অ্যান্ড, একটি পিঁপড়ার মতো ততটা পরিশ্রমী নয়। দেখো তো তোমাদের হলো কিনা, অনেকে ভুল যাওয়ার কথা। আচ্ছা, ইফ উই ওপেন, আমরা যদি খুলি, এখানে একটা সূত্র রয়েছে, এই সূত্রটা সবাই একটু খেয়াল রাখবে যে তোমরা যখন দেখবে ডান পাশে অফ রয়েছে, অফ থাকার কারণে শূন্যস্থানে নির্দিষ্ট করে বোঝাতে তোমাদেরকে দা বসাতে হবে। তো ইফ উই ওপেন দা পেজেস অফ হিস্ট্রি, আমরা যদি ইতিহাসের পাতা খুলি, উই শ্যাল সি দ্যাট, আমরা দেখবো যে দি মেন, যে সকল মানুষেরা, মনে করো প্লুরাল মানে বহু বচন বোঝালেই, যখন তুমি বহু বচন বুঝবে, বহু বচনের আগে সবসময় দা দিবে, এটা হচ্ছে সব সময়। কারণ কি বলো, বহু বচনের আগে তো আর এ অথবা অ্যান বসবে না। এ অথবা অ্যান মানে হচ্ছে একটি, তো সেটা সিঙ্গুলার জন্য বসবে, বাট প্লুরাল বোঝাতে মানে বহু বচন বোঝাতে তোমাদের সবসময় দা বসাতে হবে। তাহলে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবার একটু বলি যে অ্যান অ্যান্ড ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, একটি তোমার পিঁপড়া হচ্ছে পরিশ্রমী পতঙ্গ। নো আদার ইনসেক্ট ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস লাইক অ্যান অ্যান্ট, পিঁপড়ার মতো পরিশ্রমী পতঙ্গ আর নেই। ইফ উই ওপেন দ্য পেজেস অফ হিস্ট্রি, আমরা যদি ইতিহাসের পাতা খুলি, উই শ্যাল সি দ্যাট, আমরা দেখবো যে দ্য মেন হু হ্যাভ বিকাম গ্রেট ইন দ্য ওয়ার্ল্ড, যে সকল মানুষগুলো পৃথিবীতে মহান হয়েছেন, মহৎ হয়েছেন, ওয়ার ইন্ডাস্ট্রিয়াস, তারা পরিশ্রমী ছিলেন। 2 নম্বর দেখো, দা মেঘনা, দা মেঘনা, নদীর নামের আগে দা বসাতে হয়। তাহলে দা মেঘনা ইজ দা নেম অফ আ রিভার। এখানে দা কেন, দেখো ডান পাশে একটা অফ রয়েছে, নাউনের পরে অফ থাকলে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা বসাতে হয়। তাহলে দ্য মেঘনা ইজ দ্য নেম অফ আ রিভার, মেঘনা হলো একটি নদীর নাম ইন বাংলাদেশে। ইট ইজ অ্যান, এটি হলো একটি, ইম্পর্টেন্ট রিভার, গুরুত্বপূর্ণ নদী, অ্যান্ড ইজ কনসিডার্ড, এবং এই নদীটাকে বিবেচনা করা হয়, মনে করা হয়, বোথ আ ব্লেসিং, একটি আশীর্বাদ, অ্যান্ড আ কার্স, একটি অভিশাপ, ফর, দেখো একটা অফ রয়েছে, তো নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা বসাতে হবে। আবার একটু যদি রিভাইজ করে বলি, তাহলে সবাই একটু খেয়াল করো যে দা মেঘনা কেন, নদীর নামের আগে দা বসে। ইজ দ্য নেম অফ আ রিভার, এখানে অফ রয়েছে, তার জন্য নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা বসেছে। দ্য মেঘনা ইজ দ্য নেম অফ আ রিভার ইন বাংলাদেশ। ইট ইজ অ্যান, এটি হলো একটি, ইম্পর্টেন্ট রিভার, অ্যান্ড ইজ কনসিডার্ড বোথ আ ব্লেসিং, এটাকে একটি আশীর্বাদ বলে মনে করা হয়, অ্যান্ড এ কার্স, একটি অভিশাপ বলে মনে করা হয়, ফর দ্য পিপল অফ বাংলাদেশ, অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি, এই দেশের মানুষের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আর্টিকেলে 10 মানে 5-এ 5 হওয়াটা মোটামুটি একটু টাফ, কাজেই যদি তোমাদের একটু কম হয়, মানে 8-এর মানে 10-এ 10 পাওয়াটা খুবই মানে টাফ ব্যাপার, তো তুমি 10-এ 10 যদি নাও পাও, তুমি হতাশ হবে না। আমরা মোটামুটি আর্টিকেলে 5-এর ভিতরে 3 পাইলেই খুশি, যদি 5 পাই তাহলে তো বোনাস, 4 পাইলে তো বোনাস, এটা মানে মোটামুটি 3 পাবো আর কি, এরকম আমরা বাজেটে ধরবো। আর্টিকেল যদিও সহজ, কিন্তু এটাকে 5-এ 5 বাজেট ধরা যায় না, একটু কম ধরি, আমরা 3 ধরি, আর্টিকেল 3 পাবো, ব্যাপারটা এরকম। আচ্ছা, এরপরে আরো 2টি প্রশ্ন তোমাদেরকে করতে দিচ্ছি, সবাই একটু করে ফেলো। 3 এবং 4 দেখ, আবারও 3 মিনিট সময় দিচ্ছি। যারা রেকর্ডেড ক্লাস দেখছো তোমরা করে ফেলো, সবাই করে খাতায় লেখো, আর কমেন্টে যারা লিখতে পারো কমেন্টেও লিখতে পারো, অ্যাজ ইউ উইশ। তোমরা কমেন্টে না লিখে বরং খাতায় লেখো আগে, সেটাই ভালো হয়। হয়ে গেলে ডান লিখে জানিয়ে দাও। 3 মিনিট সময় দিচ্ছি। 3 এবং 4 করে ফেলো, দেখি তোমাদের হয় কিনা, সবাই খেয়াল করো, পারো কিনা সবাই একটু দেখো। জাস্ট 3 মিনিট সময় দিচ্ছি, 3 মিনিট সময় ভিতরে মনে আমাকে ডান লিখে জানা দেবো, তাই অ্যান্সার কমেন্ট করতে হবে, অ্যাজ ইউ উইশ। তবে সবাই চেষ্টা করো।
আচ্ছা, 2 এর ই নম্বরটা আবার একটু বুঝিয়ে দেবেন, তাই? আচ্ছা, ই নম্বরটা হচ্ছে অফের জন্য দা বসেছে। নাফিজা, 2 এর ই নম্বর দেখো, অফের জন্য দা বসেছে, দ্য পিপল অফ। আর তাছাড়া পিপল তো হচ্ছে প্লুরাল, তার জন্য অবশ্যই দা বসাতে হবে। নুসরাত জাহান নাফিজা, তুমি দেখো বুঝতে পেরেছো কিনা কথাটা। হচ্ছে এটা, একে তো অফ রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে পিপল। পিপলটা হচ্ছে একটা বহু বচন, তো বহু বচনের আগে অবশ্যই তোমাকে দা বসাতে হবে। তাহলে উত্তরগুলো সবাই একটু বুঝে নাও, মিলিয়ে নাও। এখানে একটা বোঝার ব্যাপার আছে। এখানে কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। বোঝার ব্যাপারটা হলো, দেখো যে দি মাদার, মাতৃত্ব, এটা কিন্তু মাতৃত্ব, এটি এটি একটি গুণের, মানে তোমার হচ্ছে মাদার, মা কিন্তু বোঝায় নাই এখানে, মাতৃত্ব বোঝানো হয়েছে, তার জন্য দা বসাতে হবে। দি মাদার, মাতৃত্ব, রোজ জেগে উঠেছিল, ইন হার, তার মধ্যে, হোয়েন শি ফাউন্ড, যখন সে দেখেছিল, একটি, আ ফরলর্ন বেবি, যখন সে একটি ফুটফুটে বাচ্চা দেখেছিল তখন তার ভিতরে মাতৃত্ব জেগে উঠেছিল, একটি অর্থেই বসেছে। শি ব্রট আ লিটল মিল্ক, সে কিছুটা দুধ এনেছিল, ফর ইট, এই বাচ্চাটির জন্য। ইট ওয়াজ আ, এটা ছিল একটি, দেখো ইউনিক, উচ্চারণটা ইউ এর উচ্চারণ ইউ এর মতো, তো ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় তাহলে এ বসাতে হয়। ইট ওয়াজ এ ইউনিক এক্সপেরিয়েন্স, এটা ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা, ফর হার, তার জীবনে। অ্যান্ড অ্যান, একটি, আনএক্সপেক্টেড মোমেন্ট ইন হার ইস্যুলেস লাইফ। তোমরা যদি কোনোটা না বুঝে থাকো একটু প্লিজ আমাকে কমেন্টে বলবা যে স্যার এটা বুঝে নাই। 3 দাগ গেল, 4 দাগ দেখো। দা সুন্দরবনস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, সুন্দরবনকে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, সুন্দর বনকে ঘোষণা করা হয়েছে, ডিক্লেয়ার্ড অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে একটা নোট যদি তোমরা জানতে চাও, নোটটা একটু লিখে দেই আমি। তোমরা এই নোটটা অনেকে হয়তো জানো না, সেটা হচ্ছে, নোটটা হলো, নোটটা একটু লিখে রাখতে পারো, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের পূর্বে, ওয়ার্ল্ড পৃথিবী, ওয়ার্ল্ডের পূর্বে সর্বদা দা বসে, তবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পূর্বে এ বসে। দেখো সবাই একটু খেয়াল করে, যেহেতু পৃথিবী একটা গ্রহের নাম, তো গ্রহ বুঝাইলে তো দা বসানোর কথা, তো ওয়ার্ল্ডের আগে দি বসবে, কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যখন থাকবে তার আগে এ বসবে, সহজ একটা কথা। দেখো দি সুন্দরবনস, ঠিক আছে, সুন্দরবন একটা ঐতিহ্যবাহী স্থান, আমরা বিখ্যাত বা ঐতিহ্যবাহী কোন স্থানের আগে দি বসাই, তাহলে দ্য সুন্দরবনস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যদি ওয়ার্ল্ডের আগে দা বসানোর কথা কিন্তু এ বসেছে, এর কারণটা হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, বাই দা ইউনেস্কো, কোন সংস্থার নামের আগে দা বসে, দা ইউনেস্কো। There is a great variety of plants and wild animals, বন্যপ্রাণী এবং উদ্ভিদের বৈচিত্র্য রয়েছে, ইন দিস ম্যানগ্রোভ ফরেস্ট, এই লোনাপানির বনে। দিস ফরেস্ট ইজ স্পেশালি নোন, এই বনটি বিশেষভাবে পরিচিত, অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড। এখানে কিন্তু খেয়াল করো, শুধু ওয়ার্ল্ড রয়েছে, তার জন্য দা বসেছে। কথাটা বোঝা গেল কিনা আবার একটু যদি বলি, দ্য সুন্দরবনস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, সুন্দরবনকে ঘোষণা করা হয়েছে অ্যাজ আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে, বাই দ্য ইউনেস্কো, ইউনেস্কো কর্তৃক।
There is a great variety of plants and wild animals. এখানে a variety of এটা একটা ফ্রেজ, তোমাদেরকে প্রথমে সেটা লিখেছিলাম যে a lot of, a great variety of, a great deal of, এই সকল ফ্রেজের আগে এ বসে। প্রথমে যখন এ অথবা এন এর ব্যবহার পড়িয়েছিলাম তখন তোমাদেরকে এটা জানিয়েছিলাম। There is a great variety of plants and wild animals in this mangrove forest. এই লোনাপানির বনে উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে একটি বৈচিত্র্য রয়েছে। This forest is especially known, এই বনটি বিশেষভাবে পরিচিত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে, ফর দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 4টি এক্সারসাইজ তোমাদেরকে করালাম বোর্ড কোশ্চেন থেকে, যার মাধ্যমে তোমাদের এ এন এর ব্যবহার এবং দির ব্যবহারটা কমপ্লিট হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষায় কিন্তু শুধু সিলেবাসে এ এন দি এর ব্যবহার রয়েছে, ক্রসের ব্যবহারটা নেই। মানে যেখানে আর্টিকেল বসবে না সেখানে তো ক্রস বসানোর কথা, কিন্তু আমাদের সিলেবাসে ক্রসের ব্যবহারটা নেই বিধায় আমাদের ক্রসের ব্যবহারটা পড়তে হয় না। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সালে একটা প্রশ্ন, আমি বলবো ভুলবশত, যেহেতু সিলেবাসে নেই, ভুলবশত একটা প্রশ্ন ক্রসের দিয়েছিল, একটা প্রশ্ন। তার জন্য যেখানে আর্টিকেল বসবে না সেই বিষয়টাকে আমরা এক পলকে একটু দেখে যাব, জাস্ট এক পলকে একটু দেখে যাব, সেটুকুই, আর কিছুই না। জাস্ট একটু দেখে যাব আর্টিকেল কোথায় বসে না, ওমিশন অফ আর্টিকেল, কোথায় আর্টিকেল বসে না। দেখো, এটা আসলে আমাদের সিলেবাসে নাই, তারপরে তোমাদের একটু জানিয়ে রাখছি জানানোর জন্য। ওমিশন অফ আর্টিকেল মানে যেখানে আর্টিকেল বসে না, আমাদের সিলেবাসে কিন্তু ওমিশন অফ আর্টিকেল অর্থাৎ আর্টিকেল যেখানে বসে না এই বিষয়টা নেই। তারপর আমরা জানার জন্য একটু জানতেছি। এখানে একটা লম্বা লিস্ট লিখেছি, এই লিস্টের আগে আর্টিকেল বসে না। কি কি? প্রথমত আল্লাহর নাম, গডের নাম, তারপর হচ্ছে ভাষার নাম, যেমন ইংলিশ, স্প্যানিশ, গ্রিক, ল্যাটিন। কোনো বিষয়ের নাম, যেমন ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স। দিনের নাম, সপ্তাহের নাম, মাসের নাম। রোগের নাম, ঋতুর নাম, ধাতুর নাম। ছুটির নাম, পাহাড় পর্বতের নাম। পাহাড় পর্বতের আগে ক্রস বসবে, বাট পর্বত শ্রেণী বুঝালে দা বসবে, সেটা আমরা পড়েছি আগে। কোন হ্রদের নাম, দ্বীপের নাম, দ্বীপের আগে ক্রস বসবে, বাট দ্বীপপুঞ্জের আগে দা বসবে, এটা আমরা আগে পড়েছি। পার্কের নাম, সমুদ্র সৈকতের নাম, এর আগে আর্টিকেল বসে না, ক্রস বসে। কোন খেলার নাম, যেমন ক্রিকেট, ফুটবল, কাবাডি এটসেট্রা, এই খেলার নামের আগে আর্টিকেল বসবে না। মানুষ কোন জাতি বোঝালে আর্টিকেল বসে না, যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কোন রাস্তার নাম, মানুষের নাম, খাবারের নাম, স্থানের নামের পূর্বে আর্টিকেল হয় না। এই যে আর্টিকেল কোথায় কোথায় হয় না এর লম্বা লিস্ট রয়েছে, এই লিস্টটা একটু সবার মনে রাখতে হবে। আমি যদি ওয়ান্স এগেইন বলি, সেটা হচ্ছে আল্লাহ, গড। ভাষা, যেমন ইংলিশ, স্প্যানিশ, গ্রিক, ল্যাটিন। বিষয়ের নাম, দিনের নাম, সপ্তাহের নাম, মাসের নাম। রোগের নাম, ঋতুর নাম, ধাতুর নাম। ছুটির নাম, পাহাড় পর্বতের নাম। হ্রদ, দ্বীপ, পার্ক, সমুদ্র সৈকত। খেলা, মানুষ, জাতি যখন বোঝায়। রাস্তা, মানুষের নাম, খাবার, স্থানের নাম ইত্যাদির পূর্বে আর্টিকেল হয় না। কি বসে? ক্রস বসে। এগুলো জেনে রাখলাম শুধু, যদি আমাদের ক্রসের প্রশ্ন পরীক্ষায় করে থাকে তাহলে আমরা যাতে খুব সহজভাবে পারি, জাস্ট মনে রাখার জন্য। তবে কিন্তু এদের আগে আর্টিকেল বসে না, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। প্রথম ব্যতিক্রমটা হলো, আমরা প্রথম যে ব্যতিক্রম সেটা হচ্ছে আমরা প্রথমে ব্যক্তি এবং স্থানের নামের ক্ষেত্রে প্রথম ব্যতিক্রম। দেখো, ব্যতিক্রম নম্বর 1, ব্যতিক্রম নম্বর 1 সেটা হচ্ছে যদি তুলনা করা হয় তবে ব্যক্তি বা স্থানের নামের উপরে দা বসে। নর্মালি আমরা ব্যক্তি বা স্থানের নামের আগে ক্রস বসানোর কথা, কিন্তু যখন তুলনা প্রকাশ করে তখন দা বসাতে হয়। যেমন সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ, সিলেট হচ্ছে বাংলাদেশের লন্ডন। দেখো, এখানে আমরা নর্মালি যদি কথাটা এরকম বলতাম যে হি লিভস ইন ড্যাশ লন্ডন, সে লন্ডনে বাস করে, এখানে ক্রস বসাতাম, কারণ লন্ডনের আগে আর্টিকেল বসার কথা না। কিন্তু যখন তুলনা প্রকাশ করেছে, যেমন সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ, সিলেট হচ্ছে বাংলাদেশের লন্ডন, এখানে তুলনা প্রকাশ করেছে। তো তুলনা যখন প্রকাশ করেছে তখন তোমাকে দা বসাতে হয়েছে। যেমন মামুন ইজ দ্য নজরুল ইন আওয়ার ভিলেজ, মামুন হচ্ছে আমাদের গ্রামের নজরুল। তাহলে এখানে যদি আমরা কথাটা এরকম বলতো যে হি ইজ নজরুল, তিনি হন নজরুল, তখন কিন্তু ক্রস বসাতে হতো। কিন্তু মামুনকে নজরুলের সাথে তুলনা করার জন্য নজরুলের আগে দা বসেছে। তো প্রথম যে বিষয়টা পড়েছি যে কোনো ব্যক্তির নাম বা স্থানের নামের উপর আর্টিকেল বসে না, এটা আমরা পড়েছি একটু আগে। বাট যদি তুলনা প্রকাশ করে তাহলে দা বসাতে হতে পারে।
এটা হচ্ছে প্রথম ব্যতিক্রম। দ্বিতীয় ব্যতিক্রম কথাটা হলো ব্যক্তির নামের ক্ষেত্রে যদি ধরো আই সি, আই থিঙ্ক, আই সিম এই কথাগুলো উল্লেখ থাকে তাহলে উচ্চারণ অনুযায়ী এ অথবা অ্যান বসবে। ব্যক্তির নামের ক্ষেত্রে ধরো আমি যদি বলি যে ইউ আর এ সীমা আই সি, নর্মালি যদি বলা হতো যে নর্মালি যদি ধরো এই কথাটা না থাকতো যে আই সি, এই কথাটা যদি আমাদের না থাকতো, সে এই কথাটা যদি না থাকতো, তাহলে কিন্তু এই যে সীমার এইখানে তোমার এ বসতো না, এখানে ক্রস বসাতে হতো ইউ আর সীমা। কিন্তু যখন দেখেছি আমার এখানে আইসি আছে, আইসি আছে, তার জন্য তোমাকে আর্টিকেল বসাতে হবে। সীমাটা কনসোনান্ট দিয়ে শুরু হয়েছে, তার জন্য এ বসাতে হয়েছে। কেমন? তাহলে ইউ আর এ সীমা আইসি, বা ইউ আর এ নজরুল আই থিঙ্ক, আই সেম ইত্যাদি। তাহলে দুটো কন্ট্রাডিকশন আমরা পড়েছি। সেটা হচ্ছে প্রথমত যদি তোমার কি হয় তুলনা প্রকাশ করে তাহলে দা বসাতে হতে পারে। যদি আইসি, আই থিঙ্ক, আই সেম থাকে তাহলে তোমাকে এ বসাতে হবে বা অ্যান বসাতে হবে। দুটি ব্যতিক্রম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যদি যাই তৃতীয় ব্যতিক্রমটা, দেখো তৃতীয় ব্যতিক্রমটা হচ্ছে, আমরা তো পড়েছি কোন স্থানে নামের আগে আর্টিকেল বসে না, কিন্তু মনে রাখতে হবে কোন স্থান ও দেশের নাম শব্দ যদি সংক্ষেপে থাকে অথবা দেশের নামের সাথে পাঞ্জাব, নেদারল্যান্ডস, ইউনিয়ন, কিংডম, রিপাবলিক থাকলে দা বসাতে হবে। দেখো দা ইউএসএ, ইউএসএ এর আগে দা বসেছে। নর্মালি আমরা কি বলতাম, যদি বলতো কেউ যদি বলে যে হি লিভস ইন ক্রস আমেরিকা, যদি কেউ এটা বলে তাহলে তোমাকে ক্রস বসাতে হবে। কিন্তু কেউ যদি বলে যে হি লিভস ইন ড্যাশ ইউএসএ, দেখো দেশের নাম সংক্ষেপে রয়েছে, তাহলে তোমাকে এখানে দা বসাতে হবে, হি লিভস ইন দা ইউএসএ। আচ্ছা, যেমন দ্য সোভিয়েত ইউনিয়ন, ইউনিয়ন কথাটা উল্লেখ আছে, তার জন্য দা বসাতে হয়েছে। ইউনাইটেড কিংডম, এখানে ইউনাইটেড কথাটা যুক্ত রয়েছে, তার জন্য দা বসাতে হয়েছে। এটা হচ্ছে তৃতীয় ব্যতিক্রম গেল। এবার চতুর্থ ব্যতিক্রমের কথা যদি আমরা বলি, চতুর্থ ব্যতিক্রম হচ্ছে অনেক সময় ভাষার নাম আর জাতির নাম একই হয়। যেমন ধরো যারা ইংল্যান্ডে বাস করে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে জাতি হিসেবে আমরা ইংলিশ বলি, আর তাদের যে ভাষা সেটাও ইংলিশ। এখন মুশকিলটা হয়ে গেল কোনটায় কোন বাক্যে ভাষা বোঝাচ্ছে আর কোন বাক্যে জাতি বোঝাচ্ছে, উই আর কনফিউজড। যদি দেখা যায় এই ভাষা বোঝানো হয়েছে তখন তোমাকে ক্রস বসাতে হবে, যদি তুমি জাতি বোঝায় তাহলে দা বসাতে হবে। উদাহরণটা যেমন আমরা যদি বলি যে ইংলিশ ইজ আওয়ার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে আমাদের আন্তর্জাতিক ভাষা। এখানে ইংলিশ হচ্ছে একটি ভাষার নাম, ভাষা বুঝিয়েছে তার জন্য ক্রস। কিন্তু দ্বিতীয় বাক্যটিতে বলেছে ড্যাশ ইংলিশ ইজ আ ব্রেভ নেশন, ইংরেজরা হলো একটি সাহসী জাতি। এখানে ইংরেজরা জাতি বোঝানো হয়েছে, তার জন্য দা বসাতে হয়েছে। দ্য ইংলিশ ইজ আ ব্রেভ নেশন, ইংলিশ হচ্ছে একটি সাহসী জাতি। তা চারটা ব্যতিক্রম জিনিস আমি তোমাদেরকে পড়লাম যেখানে ক্রস বসে, কিন্তু দিও বসতে পারে বা এ অথবা এনও বসতে পারে, কিছু কন্ট্রাডিকশনস রয়েছে। চারটা কন্ট্রাডিকশনস পড়াইছি, আশা করি তোমরা ধরতে পেরেছো। এরপরে গুলো কন্ট্রাডিকশন নয়, জানার জন্য সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পসেসিভ কেস। অ্যাডজেক্টিভ কোন অ্যাডজেক্টিভের পরে অথবা পসেসিভ কেস যেমন মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইয়োর, ইটস, এদের পরে আর্টিকেল হয় না। যেমন হি ইজ এ গুড বয়, গুড একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নিশ্চয়ই ক্রস, কোনো আর্টিকেল বসবে না। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, তাহলে মাই একটা পসেসিভ কেস, অবশ্যই পসেসিভ কেসের পরে আর্টিকেল বসবে না, ক্রস বসাতে হবে। তো দেখো এই ক্রসের ব্যবহার আমাদের সিলেবাসে নেই, তারপরে জানার জন্য জেনে রাখলাম, যেটা আমাদের অবশ্যই ভবিষ্যতে হেল্প করবে। এবং এই কন্ট্রাডিকশন বিষয়গুলো তো জানার দরকার ছিল, তাই না? আচ্ছা, তৃতীয় সূত্র, আনকাউন্টেবল নাউন মানে যে সকল নাউনকে গণনা করা হয় না, পরিমাপ করা হয়। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণবাচক বা দোষবাচক নাম। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল হয় না, কেমন? আচ্ছা, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, ভাতে দেখো এখানে রাইসের আগে ক্রস বসেছে,
অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি একটা গুণের নাম, তার আগে ক্লজ বসেছে। এই হচ্ছে আমাদের আর্টিকেলের সার্বিক নিয়ম। আশা করি তোমরা আর্টিকেলের সার্বিক নিয়ম বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আর্টিকেলের নিয়ম কানুন শেষ, 2 ক্লাসে আমরা আর্টিকেল শেষ করলাম। এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমি তোমাদের কিছু বোর্ড কোশ্চেন করতে দেবো আর্টিকেলের। তোমরা আর্টিকেলের কয়েকটা বোর্ড কোশ্চেন আমাকে একটু করে দেখাও যে তোমরা বুঝেছো কিনা। মানে মূলত আর্টিকেলের বোর্ড কোশ্চেন গুলো তো অবশ্যই আমাদেরকে করতে হবে, সেটা আমরা করব। আপাতত তোমরা বাসায় দেখো, আমি তোমাদের সূত্রগুলো শেষ করি আগে। তো আর্টিকেলের বোর্ড কোশ্চেন আমি তোমাদেরকে যদি কয়েকটা করতে দেই, দাঁড়াও 1 মিনিট, আমি একটু দেখি কোথায় আছে। আর্টিকেলের কয়েকটা বোর্ড কোশ্চেন আমরা একটু পড়ি, তোমাকে করতে দিচ্ছি আমি। আর্টিকেলের বোর্ড কোশ্চেন কই? আচ্ছা, কই রয়ে গেল আমি খুঁজে পাচ্ছি না, একটু সময় নিচ্ছি। আর্টিকেলের বোর্ড কোশ্চেন গুলো, আচ্ছা পাচ্ছি না। না, হচ্ছে না। আচ্ছা, যাই হোক, অন্য একদিন প্র্যাকটিস করা যাবে, আপাতত থাক। তোমাদের অনার্সের আর্টিকেলের প্রশ্নটা ওই রয়েছে। হ্যাঁ, পেয়েছি। তোমরা কয়েকটা আর্টিকেলের এই করো তো দেখি একটু, সবাই দেখি, কয়েকটা করতে দিচ্ছি আমি। হ্যাঁ, 2005 এবং 2006 সালের প্রশ্নটা করে ফেলো, দেখি তোমাদের হয় কিনা। 2টি প্রশ্ন তোমাদেরকে একটু বোর্ড কোশ্চেন করাচ্ছি, 2টি প্রশ্ন সবাই করে ফেলো, 1 এবং 2 দাগ করে ফেলো। এক হচ্ছে 2005 সালের প্রশ্ন আর 2006 সালের প্রশ্ন, সবাই দেখি চেষ্টা করো। 1 এবং 2, 2005। আমি 3 মিনিট সময় দিচ্ছি, সবাই 3 মিনিটের মধ্যে করে ফেলো, দেখি কার কটা হয়। হয়ে গেল, আমরা আমাকে একটু নাম লিখে জানিয়ে দাও যে তোমাদের হয়ে গেছে। আমরা আর্টিকেল শেষ করছি আজকে, আর্টিকেল শেষ হয়ে যাবে, এরপরে আমরা আমাদের পরবর্তী দিনে নতুন আইটেম শুরু করব। নতুন আইটেম আমরা এরপরে হচ্ছে পাংচুয়েশন মার্কস শুরু করব। পাংচুয়েশন মার্কস একটা ক্লাসে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর আমরা পাংচুয়েশন পরে রিঅ্যারেঞ্জমেন্ট করবো, রিঅ্যারেঞ্জমেন্টের পরে চেঞ্জিং ওয়ার্ডস গুলো শেষ করবো, চেঞ্জিং ওয়ার্ডস এর পরে আমরা বাকি আইটেম গুলো করবো। আমাদের কোর্স শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমাদের এই বোর্ড কোশ্চেন গুলোকে কমপ্লিট করতে হবে ধারাবাহিকভাবে।
থ্যাংক ইউ, তোমাদের হয়ে গেছে ম্যাক্সিমামেরই। তাহলে উত্তরগুলো সবাই মিলিয়ে নাও, বুঝে নাও। প্রথমে কি বলেছে? বব কলিন্স হ্যাজ রিসেন্টলি বিকাম, বব কলিন্স সম্প্রতি হয়েছেন ড্যাশ মিনিস্টার, মিনিস্টার মানে মন্ত্রী, একজন মন্ত্রী হয়েছেন। বব কলিন্স হ্যাজ রিসেন্টলি বিকাম আ মিনিস্টার ইন দা নিউ গভর্নমেন্ট, নতুন সরকারে বব কলিন্স একজন মন্ত্রী হয়েছেন। হি ওয়াজ, তিনি ছিলেন একজন, তাহলে হি ওয়াজ আ প্রফেশনাল ফুটবলার, তিনি একজন পেশাগত ফুটবলার ছিলেন ইন দ্য 1960s, 1960-এর দশকে, মানে 60-এর দশকে। হি ইজ সাপোজ টু বি দা, কেন দা? সুপারলেটিভ ডিগ্রিটাকে অলওয়েজ দা বসে, কাজেই মোস্ট স্কিলফুল প্লেয়ার অফ হিজ জেনারেশন, তিনি ছিলেন তার প্রজন্মের সব থেকে স্কিলফুল প্লেয়ার। হি বিকেম আ মেম্বার অফ পার্লামেন্ট, তিনি একজন এমপি হয়েছিলেন ইন দ্য 1990। এক অথবা একটি কথা যখন প্রকাশিত হয় তখন এ অথবা এন বসে, নির্দিষ্ট করে বোঝালে বা কিছু সূত্রের সাপেক্ষে দি বসে। যে সূত্রগুলো পড়িয়েছি সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করবে, তাহলে তোমরা অবশ্যই পেরে যাবে। 2 নম্বর প্রশ্নটি, অর্থাৎ বোর্ড কোশ্চেন 2006, দেখো কি বলেছে। এডুকেশন ইজ দা, কেন দা? আমরা নর্মালি নাউনের পরে অফ পেলে নির্দিষ্ট করে বোঝাতে দা বসাতে হয়। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড, তো একটি জাতি বোঝানোর জন্য এ বসেছে। তাহলে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। নো নেশন ক্যান প্রসপার, কোনো জাতি উন্নতি করতে পারে না। অথবা দা দুটোই এখানে অর্থ অনুসারে হয়, দি দেওয়াটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। দা নো নেশন ক্যান প্রসপার, কোনো জাতি উন্নতি করতে পারে না। কিপিং দ্য লার্জ সেকশন অফ হার পপুলেশন, তার জনগণের বেশি সংখ্যক জনসংখ্যাকে রেখে ইলিটারেট, অশিক্ষিত। প্রাইমারি এডুকেশন ফর্মস দা, দেখো তো অফ রয়েছে তাই জন্য দা বসবে, দ্য বেস অফ ওয়ান্স লাইফ। ড্যাশ এডুকেটেড সিটিজেন, একজন শিক্ষিত নাগরিক, ক্যান রিড বুকস, নিউজ পেপার্স এটসেট্রা। তোমরা এই বোর্ড কোশ্চেনগুলো দেখো তো কার কটা হলো। আমি নর্মালি যেটা বলি, তোমাদের আর্টিকেলে যদিও সহজ, 5-এ 5 টার্গেট ধরার স্ট্রেস নেওয়ার কেউ দরকার নেই। আমরা আর্টিকেলে যদি 3 পাই তাহলে আমরা কি বলো, স্যাটিসফাইড। বেশি পেলে বোনাস, এটা আমাদের মনে রাখতে হবে। আর্টিকেলে আমরা 5-এ 5 ধরলাম, তো দেখা গেল 5-এ 5 পেলাম না, ম্যাক্সিমাম টাইমে 5-এ 5 পাওয়াটা কঠিন হয়ে যায়। এর জন্য বাজেটে আমরা একটু কম রাখলাম, 3 রাখলাম, যদি বেশি পাই বোনাস, বাট 3 পেলে আমরা খুশি। কারণ অনেকে আর্টিকেলে 5-এ 5 না পেয়ে হতাশ হয়ে যায়, সো এখানে হতাশার কিছু নেই। আর্টিকেল যদিও সহজ, 3 পাওয়াটা মোটামুটি ওকে। প্রিয় শিক্ষার্থীরা, আর্টিকেল সম্পর্কে ধারণা নিলাম। এর পরের বোর্ড কোশ্চেনগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে পাবে, তোমরা সার্চ দিয়ে একটু দেখে নিও। আগামীকাল শনিবার আমাদের আগামীকালের ক্লাস হবে, এবং আগামীকালের ক্লাসে আমি তোমাদেরকে নতুন টপিক শুরু করব, পাংচুয়েশন মার্কস, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। চেষ্টা করব এক ক্লাসেই শেষ করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঈদের পরে আবার পুনরায় ক্লাসে চলে এসেছো। 2 ক্লাসে আর্টিকেল শেষ করে দিলাম। আজকের ক্লাসে আমাদের আর্টিকেল শেষ হয়ে গেল। আমরা 4টি গ্রামাটিক্যাল আইটেম তোমাদেরকে পড়িয়েছি 13টি ক্লাসে। আজকে 13 নম্বর ক্লাসে শেষ হলো। 13 নম্বর ক্লাসের মাধ্যমে আমরা 4টি আইটেম কমপ্লিট করেছি। প্রথমত ফ্রেমিং ডবলেস কোশ্চেন, দ্বিতীয়ত সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্বস, তৃতীয়ত সেন্টেন্স কারেকশন, চতুর্থত আর্টিকেল। আমাদের আর 5টি গ্রামাটিক্যাল আইটেম রয়েছে। পরবর্তী ক্লাসগুলোতে আমি প্রথমত তোমাকে যে 5টি আইটেম রয়েছে, প্রথমত আমি তোমাদেরকে পড়াবো পাংচুয়েশন মার্কস, তারপরে রিঅ্যারেঞ্জমেন্ট, চেঞ্জিং ওয়ার্ড, সিনোনিম অ্যান্টোনিম, এরপর ট্রান্সলেশন। অর্থাৎ আর 5টি গ্রামাটিক্যাল আইটেম আমাদের বাকি রয়েছে। 5টি গ্রামাটিক্যাল আইটেম পড়ালে টোটাল 9টি গ্রামাটিক্যাল আইটেম পড়ানো হয়ে যায়। দেন আমি তোমাদেরকে প্যাসেজ সম্পর্কে ধারণা দিব। এরপর রাইটিং পার্টের সাজেশনস তো দিয়েই ফেলেছি, সেগুলো তোমরা পড়বে, এবং এরই মাধ্যমে আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে মহান রব্বুল আলামিন অনেক বেশি ভালো রাখুক, সেই শুভকামনাকে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আল্লাহ হাফিজ।
অ্যাপ্লাই করতে গেলে তার সীমানা তো হারিয়ে গিয়েও না সেখানে আধা ঘন্টা মতো লাগবে না, আধা ঘন্টা বেশি ওই ফ্রিল্যান্সিং করছে। জি ভাই, খরচ হলে তার শিখাবেন 13,500 টাকা দেবেন যদি হয়ে যায়। এই যে আপনার পয়সা নিয়ে ওটা যাইনি, আমার ফ্রেন্ড তুলে দিচ্ছে গায়ে যদি হয় 28 তারিখ আর ভাইয়া নেই। কয় মাসের কোর্স? 3 মাস। কিছু টাকা দেওয়া লাগবে? টাকা তারাই দেবে না আমাকে যদি হয়। তাহলে আর করবো।
কবে থেকে যাবো? আমি কাল জমা দিতে যাবো এখন। আমার তো যাবো। কাল লাস্ট ডেট 25 তারিখ। আমার যাবো। কখন যাচ্ছে? হ্যাঁ কখন যাচ্ছে? এখন যাচ্ছি। কয়টার সময় এখন ডিউটি? ওখান ডিউটি কয়টার সময়? এখানে কখন কোন কাজ হয় না দুই শিফটে কথা গেলে দুপুর না বিকেলে কথা কখন কোন দুই তোমার সময় হয় না হ্যাঁ আমার সময় হবে না? তো তারা তো এটা করো তোমার আগে তো ঠিক আছে। পরে তারপরে খাবার আপনার সময় হবেন কীভাবে? আমি সিস্টেম দেখি কেমন কি হয় আগে শুনে দেখে শুনে দেখি আমাদের এখন যত দ্রুত সম্ভব এটা এইটা তাও না খাওয়া দাওয়া একটু ঘুম দেওয়া চলে আসবে আমাদের মতো আমরা ওই অফিসে আমাদের রুম একসাথে ছিল তো সবসময় আমরা ওইখানেই করে থাকতাম ওইখানেই করে থাকতাম বুঝলি সন্ধ্যা ফুল বলে তোমার ব্যালেন্স নেই এই একটা জ্বালা কথা বলতে বাড়ি কথা বলছিল সারাক্ষণ তোমার কিছু আছে নাকি রে আপুরে তুফান নিচে করো তখন তাও তো একটা এটা তুমি কারো উপর নিচে করো ওই শেপ তো হারিয়ে গিয়েছে তোমার সেই শেপটা করে